জরুরি চিঠি। আমার ঘুমটা চিঠির চেয়েও জরুরি। আপনি বরং এক কাজ করুন, এখন চলে যান। রাতে একবার খোঁজ নেবেন। আপাকে কি বলবো আপনি চিঠি পড়তে চাচ্ছেন না? আমি ম্যানেজারের মুখের দিকে তাকালাম, সে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। মানুষজন দ্রুত বদলে যাচ্ছে, সবাই ভয় দেখাতে চায়। ভয় দেখিয়ে কাজ সারতে চায়। কেউ ভয় দেখালে উল্টা তাকে ভয় দেখাতে ইচ্ছা করে। ম্যানেজার ব্যাটাকে চূড়ান্ত রকমের ভয় কি করে দেখানো যায়? মাথায় কিছুই আসছে না। ম্যানেজার কঠিন মুখ করে বলল, আমি কি ওনাকে বলবো যে উনি বলেছেন যখন ওনার ইচ্ছা হয় তখন পড়বেন? এখন ইচ্ছা হচ্ছে না। আমি হাই তুলতে তুলতে বললাম, বলতে পারেন। আচ্ছা, বলবো। চিঠিটা সঙ্গে করে নিয়ে যান। রাতে যখন আসবেন তখন নিয়ে আসবেন। আপনি কাজটা ঠিক করছেন না। সবাই তো আর ঠিকঠাক কাজ করে না, কেউ কেউ ভুলভাল কাজ করে। আমি ভুলভাল কাজ করতেই অভ্যস্ত। আপনি চিঠি নিয়ে চলে যান। জি না, আমি অপেক্ষা করব। বেশ, অপেক্ষা করুন। আমার ঘরে একটা চেয়ার আছে, বের করে নিয়ে যান। বারান্দায় বসুন। শুভ বিকাল। আমি চেয়ার বের করে দিলাম। দীর্ঘ সময় নিয়ে গোসল সারলাম। ম্যানেজার বসে আছে মূর্তির মতো। আমি দরজা বন্ধ করে ঘুমাতে গেলাম। ঘুম ভাঙল সন্ধ্যায়। দরজা না খুলেই ডাকলাম, ম্যানেজার সাহেব, আপনি এখনও আছেন? জি। সঙ্গে গাড়ি আছে? আছে। তাহলে তরঙ্গিনী স্টোরে চলে যান। একটা বল পয়েন্ট কিনে আনবেন। চিঠির জবাব লিখতে হবে। আমার কাছে একটা বল পয়েন্ট আছে। 10 টাকা দিয়ে কিনেছিলাম, লেখা দিচ্ছে না। আমার কাছে কলম আছে। আপনার কলমে কাজ হবে না। আমাকে লিখতে হবে নিজের কলমে, তরঙ্গিনী স্টোর থেকেই কিনতে হবে। স্টোরটা কোথায়? বলছি। আপনার কাছে বল পয়েন্টের দাম হয়তো 3 টাকা চাইবে, কিন্তু আপনি দেবেন 10 টাকা। নিতে না চাইলে জোর করে দেবেন। ম্যানেজার নিঃশ্বাস ফেলে বলল, জি আচ্ছা, দেব। আপনি দয়া করে চিঠিটা পড়ুন। তার কঠিন ভাব এখন আর নেই। এখন সে ভীত চোখেই আমাকে দেখছে। আমি দরজা খুলে চিঠি নিলাম। ম্যানেজার সাহেবকে তরঙ্গিনী স্টোরটা কোথায় বুঝিয়ে বললাম। ভদ্রলোক আর একবার বলল, অন্য কোনো জায়গা থেকে কিনে আনলে হবে না? আমি কঠিন গলায় বললাম, না, নিতু লিখেছে হিমু সাহেব, আশা করি সুখে আছেন। অবশ্যই আমার আশা করা না করায় কিছু যায় আসে না। আপনি সবসময় সুখেই থাকবেন এবং আপনার আশেপাশের মানুষদের নানানভাবে বিভ্রান্ত করবেন, বিপদে ফেলবেন। অন্যদের সমস্যায় ফেলাতেও সুখ আছে। সেই সুখের ঘাটতি আপনার কখনো হয় না। আপনি নিশ্চয়ই ইতোমধ্যে জেনেছেন যে আপনার বন্ধু অবশেষে আপনার সুচিন্তিত পরামর্শ গ্রহণ করেছেন। তিনি ভিখিরি হয়েছেন, ভিখিরির মতো সাজসজ্জা করে পথে পথে ঘুরছেন। এমন হাস্যকর ব্যাপার যে ঘটতে পারে তা কোনোদিনও কল্পনা করিনি। ইয়াদ বুদ্ধিমান নয়, এই তথ্য আপনি যেমন জানেন, আমিও জানি। কিন্তু ও যে কতটা বোকা তা আপনিই চোখে আঙুল দিয়ে আমাকে দেখালেন। ইয়াদের আত্মীয় স্বজনদের আমি বলেছি ব্যাপারটা আর কিছুই না, ইয়াদের এক ধরনের খেলা। ওরা ব্যাপারটা সেভাবেই নিয়েছে এবং বেশ মজাও পাচ্ছে। কিন্তু আমি তো জানি ব্যাপারটা খেলা হলেও আপনার জন্যে খেলা, ইয়াদের জন্যে নয়। আপনি যে খেলা খেলছেন তা হল ডেঞ্জারাস গেম। আশা করি আপনি জানেন খেলা কোথায় শেষ করতে হয়। আমি 2 জন লোক ইয়াদের পেছনে লাগিয়ে রেখেছি। ওরা সবসময় তার দিকে লক্ষ্য রাখছে। আমার ধারণা ছিল 2 দিন পার হবার আগেই ওর মোহভঙ্গ হবে এবং সে বাড়িতে ফিরে আসবে। আমাকে জোর খাটিয়ে কিছু করতে হবে না, কিন্তু সে বাসায় ফিরছে না। আপনি এই চিঠি পাওয়া মাত্র এমন ব্যবস্থা করবেন যেন সে বাড়িতে ফিরে আসে। আমি একটি ব্যাপার খুব পরিষ্কার করে আপনাকে জানাতে চাই, তা হল বোকা হোক, যাই হোক, ওকে আমি অসম্ভব ভালোবাসি। ভালোবাসার মাপার যন্ত্র বের হয়নি। বের হলে আমার পরিমাণ আপনাকে মেপে দেখাতাম। ওর কোনোরকম ক্ষতি আমি সহ্য করব না। কাউকে সেই ক্ষতি করতেও দেব না। ও কোথায় রাত্রি যাপন করে তা আমাদের ম্যানেজার সাহেব জানেন। উনিই আপনাকে সেখানে নিয়ে যাবেন। ওর মাথা থেকে ভূত সরিয়ে আপনি ওকে আমার কাছে ফিরিয়ে দেবেন এবং আর কোনোদিনও ওর সঙ্গে যোগাযোগ রাখবেন না। আপনার জন্যে এই কাজ কঠিন নয়, বেশ সহজ। এই সহজ কাজের জন্যে আমি অনেক বড় মূল্য দিতে প্রস্তুত আছি। টেল মি ইয়োর প্রাইস। আরও কিছু কথা বলার ছিল, ক্লান্ত বোধ করছি। আমি চিঠি শেষ করে ডাকলাম, ম্যানেজার সাহেব। ভদ্রলোক তৎক্ষণাৎ সাড়া দিল, জি স্যার। আপনাকে কি চিঠির জবাব নিয়ে যেতে বলেছে? বল পয়েন্ট এনেছেন? কত নিয়েছে? 4 টাকা চেয়েছিল। আপনি 10 টাকা দিতে বলেছেন। দিয়েছি।
নিতে চাচ্ছিল না। আপনার কথা বলে জোর করে দিয়ে এসেছি। ভালো করেছেন। আপনি কি চিঠির জবাব দেবেন? না, তবে আপনাকে নিয়ে ইয়াদের খোঁজে যাব। চলুন যাওয়া যাক। এখন গেলে ওনাকে পাওয়া যাবে না। ওনার একটা ঘুমাবার জায়গা আছে, রাত 11টার দিকে সেখানে ফেরেন। তাকে কি এখন ভিখিরির মতো লাগে? জি, লাগে। ভিক্ষা শুরু করেছে? জি না। চলছে কিভাবে তা ঠিক জানি না। কিছু টাকা পয়সা নিয়ে বের হয়েছিলেন বলে মনে হয়। খাওয়া দাওয়া করছে। প্রথম দিন কিছু খাননি। রাতে একটা পাউরুটি খেয়েছেন। তারপর আমি শুধু প্রথম দিনের খবরই জানি। ওর দিকে লক্ষ্য রাখার জন্যে লোক রাখা আছে না? জি আছে। ম্যানেজার সাহেব, আপনি নিজে কি খাওয়া দাওয়া করেছেন না দুপুর থেকে? এখানেই বসে আছেন? খাইনি কিছু। যান, খেয়ে আসুন। না। না কেন? ম্যানেজার জবাব দিল না। আমি বললাম, নিতু কি বলে দিয়েছে আমাকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল না করতে? জি। তাহলে চলুন, আমার সঙ্গেই চলুন। আপনাকে খাইয়ে আনি। লাগবে না। আসুন যাই। স্যার, আমি কিছু খাব না। রাত 11টায় ইয়াদের সন্ধানে বের হলাম। ইয়াদ থাকে মিরপুর 10 নম্বরে সি&বি গুদামে। গুদামের ভেতর গাদাগাদি করে রাখা রাস্তার কালভার্টের সিরামিক স্ল্যাব। দেখতে বিশাল আকৃতির সিলিন্ডারের মতো। তার একটিতে ইয়াদের সংসার। বাইরে থেকে ইয়াদ বলে ডাকতেই সে খুশি খুশি গলায় বলল, চলে আয়। মাথা নিচু করে ঢুকবি। দাঁড়া 1 সেকেন্ড, বাতি জ্বালাই। সে কুপি জ্বালাল। আমি ঢুকলাম। ভক করে খানিকটা পচা দুর্গন্ধ নাকে ঢুকল। গন্ধে নাড়িভুঁড়ি উল্টে আসছে রে ইয়াদ। প্রথম খানিকক্ষণ গন্ধ পাবি, তারপর পাবি না। মাথা নিচু করে ঢোক। সিলিন্ডার স্নাবের এক মাথা পলিথিন দিয়ে মোড়ানো, অন্য মাথায় চটের পর্দা। নিচে পুরানো একটা কম্বল লম্বালম্বি বিছানো। কম্বলের উপর ইয়াদ হাসি মুখে বসে আছে। তুই আসবি জানতাম। ইচ্ছা করেই তোকে খবর দিইনি। তুই হচ্ছিস গ্রে হাউন্ড টাইপ। গন্ধ শুঁকে শুঁকে চলে আসবি। আমার সংসার কেমন দেখছিস? মন্দ না। মন্দ না মানে? এক্সেলেন্ট। শীত টের পাচ্ছিস? না। পূর্ব পশ্চিমে মুখ করা। উত্তরি বাতাস ভেতরে ঢোকার কোনো উপায় নেই। মশা লাগছে? না। এক মুখ পলিথিন দিয়ে ঢাকা, অন্য মুখে চটের পর্দা। মশা ঢোকার কোনো উপায় নেই। এরকম আরামের জায়গার খোঁজ পেলি কোথায়? এর চেয়েও আরামের জায়গা আছে, ভাড়া বেশি। আমি বিস্মিত হয়ে বললাম, ভাড়া দিতে হয়, অবশ্যই দিতে হয়। এর ভাড়া কত? 2 টাকা, মাসে 2 টাকা। ইয়াদ বিরক্ত হয়ে বলল, তুই কি পাগল টাগল হয়ে গেলি? শায়েস্তা খাঁর আমল ভেবেছিস? পার নাইট 2 টাকা। শীতকালে চার্জ বেশি। গরমকালে পার নাইট 1 টাকা। মাস চুক্তির কোনো ব্যাপার নেই। ভাড়া নেয় কে? সর্দার আছে। সর্দার নেয়। সি&বির দারোয়ান নেয়, পুলিশ নেয়, অনেক ভাগাভাগি। পুরোপুরি জানি না। 2 টাকা ভাড়া দিয়ে কেউ থাকে? অবশ্যই থাকে। কোনোটা খালি নেই। তাছাড়া অনেক স্পেস। কোনোটায় পুরো ফ্যামিলি আঁটে। চা খাবি? তোর এখানে কি চা বানাবার ব্যবস্থা আছে? আরে না, তবে কাছে পিঠেই আছে। ডাক দিলে দিয়ে যাবে। চা, সিগারেট, পান। সুখে আছিস মনে হয়। অবশ্যই সুখে আছি। কোনোরকম চিন্তা ভাবনা নেই। কে কি বলল তা নিয়ে মাথা ব্যথা নেই। কি আরামের ঘুম যে হয়, তুই বিশ্বাস করতে পারবি না। আমার কি মনে হয় জানিস? আরামের ঘুম কি জিনিস এটা জানার জন্যেই আমাদের সবার কিছু দিনের জন্যে হলেও ভিখিরি হওয়া উচিত। তার উপর ভিখিরিদের মধ্যে কমিউনিটি ফিলিং যা আছে তারও তুলনা নেই। বাইরে থেকে আমাদের মনে হয় এক ভিখিরি অন্য ভিখিরিকে দেখতে পারে না। এটা খুবই ভুল কথা। সবাই সবার খোঁজ রাখে। ধর, সিগারেট খা। সিগারেট ধরেছিস? হুঁ, ধরেছি। হাইকোর্ট মাজারের কাছে এক রাতে গাঁজা খেয়েছি। 2 টান দিয়ে মাথা ঘুরে পড়ে গেলাম। উঠলাম সকালে, হা হা হা। ইয়াদ গা দুলিয়ে হাসতে লাগল। আমি বললাম, নিতুর কথা মনে হয় না? ইয়াদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না। উহু, একেবারেই না। তুই বলায় মনে পড়ল। ও কেমন আছে জানতে চাস না? ভালো আছে তো বটেই। খারাপ থাকবে কেন? তোর আসল কাজ কেমন এগুচ্ছে? এগুচ্ছে না। অবশ্যই আমি নিজেই গা করছি না। তাড়া তো কিছু নেই। হোক ধীরে সুস্থে। আগে ওদের মেইন স্ট্রিমের সঙ্গে মিশেনি। ওদের মেইন স্ট্রিমের সঙ্গে এখনও মিশতে পারিসনি? উহু, ওরা খুব চালাক, বুঝলি হিমু। চট করে ধরে ফেলে যে আমি ওদের একজন না, বাইরের কেউ। কিছু বলে না? না, কিচ্ছু বলে না। চুপ করে থাকে। তবে আমার মতো অনেকেই আছে।
বলিস কি, নানান ধান্ধায় ভিখিরি সেজে ঘোরে। বিদেশি আছে বেশ কয়েকটা, এর মধ্যে একটা আছে নেদারল্যান্ডের বিরাট চোর। চা খাবি কি না তা তো বললি না। খাবি? খাব। ইয়াদ চটের পর্দা সরিয়ে ডাকল, তুলসী, তুলসী, দুটা চা। তুলসীকে দেখে রাখ, অসাধারণ একটা মেয়ে। আমি আমার জীবনে এত ভালো মেয়ে দেখিনি। কি যে বুদ্ধি! তোর তো অনেক বুদ্ধি। তোকেও সে এক হাটে কিনে অন্য হাটে বেচে ফেললে তুই টেরও পাবি না। তুলসীর বয়স কত? ৭-৮ হবে, বেশি না। ও কি ভিক্ষা করে? গাবতলী বাসস্ট্যান্ডে চা বিক্রি করে। তুলসীর বাবা আর সে দুজনের ব্যবসা, ভালো রোজগার। তুলসী চা নিয়ে ঢুকল। মেয়েটার গায়ে সুন্দর গরম সোয়েটার, মাথার চুল লাল, স্বর্ণকেশী বালিকা। ইয়াদ বলল, তুলসী হল আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। তুলসী আর চোখে আমাকে দেখল, কিছু বলল না। ইয়াদ বলল, চায়ের কাপ থাক, পরে নিয়ে যাবি। হিমু, তুলসীকে কেমন দেখলি? ভালো, মারাত্মক বুদ্ধি। কি করে বুঝলাম জানিস? তুলসী আমাকে বলল, দুজন লোক আমার উপর নজর রাখছে। আমি কিচ্ছু বুঝিনি। দুজন তাহলে তোর উপর নজর রাখছে? হুঁ, নিতুর কাণ্ড। আমাকে সারাক্ষণ চোখে চোখে রাখা হলো ওর অভ্যাস। কোনোদিন দেখব টুটি ফুটিকে নিয়ে উপস্থিত হয়েছে। উপস্থিত হলে কি করবি? ইয়াদ গম্ভীর গলায় বলল, সত্যি সত্যি উপস্থিত যদি হয় তাহলে বলবো, আমার সঙ্গে থেকে যাও নিতু। কি মনে হয় তোর? নিতু থাকবে? কিছু বলা যায় না, থাকতেও পারে। এখানে থাকাটা কিন্তু আরামদায়ক। এক রাত থেকে যা, তুই নিজেই টের পাবি। থাকবি? উহু, আমার দম বন্ধ হয়ে আসছে। কুপির ধোঁয়ায় দম বন্ধ হচ্ছে। কুপি নিভিয়ে দিলেই দেখবি আরাম। ইয়াদ ফোঁ দিয়ে কুপি নিভিয়ে দিল। চারদিকে ঘন অন্ধকার। এমন অন্ধকার আমি আমার জীবনে দেখিনি। হিমু, ভিখিরিদের সঙ্গে আমার একদিন দুদিন থাকলে হবে না, অনেক দিন থাকতে হবে। এখনও ঠিকমতো ডাটা কালেক্ট শুরু করিনি, তবু অদ্ভুত অদ্ভুত তথ্য পাচ্ছি। একটা তোকে বলি আমাদের ধারণা, মাসের ১-২ তারিখের দিকে ভিখিরিরা বেশি ভিক্ষা পায়। লোকজনের হাতে বেতনের টাকা থাকে, তারা ভিক্ষা বেশি দেয়। ব্যাপার মোটেই তা না। সবচেয়ে বেশি ভিক্ষা পায় মাসের শেষ সপ্তাহে। ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং। রিসার্চের অনেক কিছু আছে। যারা ভিক্ষা দিচ্ছে তাদের নিয়েও রিসার্চ হওয়া দরকার। এই দিকে কোনো কাজই হয়নি। ভিক্ষুকদের মধ্যে শ্রেণীভেদ আছে, এটা জানিস? জানি না, তবে আন্দাজ করতে পারি। নাস্তিকতা যে ভিখিরিদের মধ্যে সবচেয়ে বেশি এটা জানিস, আঁচ করতে পারি। ফ্যামিলি স্ট্রাকচার ওদের ভেঙে পড়েছে। স্বামী স্ত্রী একসঙ্গে থাকে, আবার স্ত্রী অন্য কারো সঙ্গেও কিছুদিন থেকে স্বামীর কাছে ফিরে আসে। স্বামীর বেলাতেও এটা সত্যি, এরা সম্পূর্ণ নতুন ধরনের এক সমাজ তৈরি করছে। সেই সমাজের আইনকানুন আলাদা, এরা যাযাবরদের মতো হয়ে যাচ্ছে। কোথাও একনাগাড়ে ৩ রাতের বেশি থাকবে না, ঘুরে ঘুরে বেড়াবে। তোর কাছে ইন্টারেস্টিং লাগছে? লাগছে। ভিখিরিদের রোজগার সম্পর্কে আগে যে সমীক্ষা করেছিলাম সেটা পুরোপুরি ভুল। ভিখিরিদের মধ্যে নতুন মা যারা, অর্থাৎ যাদের বাচ্চার বয়স ১ মাস ২ মাস, তারা খুব ভালো রোজগার করতে পারে। তবে এই সব ক্ষেত্রে নতুন মা শরীর দুর্বল বলে বের হতে পারে না, বাচ্চাটা ভাড়া খাটে। ৪০ থেকে ৫০ টাকা দৈনিক ভাড়া। এত সব তথ্য পাচ্ছি যে তুই কল্পনাও করতে পারবি না। এই সব তথ্য নিতে নিতেই এক জীবন কেটে যাবে। এর মানে কি এই যে তুই তোর জীবন এই গর্তে কাটিয়ে দিবি? নিতুর কাছে ফিরে যাবি না? ইয়াদ হাই তুলতে তুলতে বলল, দেখি, আমি আজ যাচ্ছি, কাল আসবি বুঝতে পারছি না, আসতেও পারি। তোর কিছু লাগবে? লাগলে বল, নিয়ে আসব। কিছু লাগবে না। টাকা পয়সা লাগবে? না, পকেটে রুমাল থাকলে রেখে যা, সর্দি হয়ে গেছে। রুমালের অভাবে সামান্য অসুবিধা হচ্ছে। ইয়াদের কাছ থেকে বের হয়ে বড় রাস্তায় নেমে দেখি গাড়ি নিয়ে ম্যানেজার অপেক্ষা করছে। আমি বললাম, আপনি এখনও যাননি? চলে যান, আপনাকে পৌঁছে দিয়ে যাই স্যার। আমি হেঁটে বাড়ি ফিরব, পৌঁছে দিতে হবে না। আপাকে কি বলবো? আমি কয়েকদিনের মধ্যে তার সঙ্গে দেখা করব, যা বলার আমি তখন বলবো। উনি খুব অস্থির হয়ে আছেন স্যার, বুঝতে পারছি। আগামীকাল সকালের দিকে আসতে পারেন না? না। কবে নাগাদ আসবেন? ঠিক দিনটা বললে আমার জন্যে ভালো হয়। আপা জিজ্ঞেস করবেন,
কিছু বলতে না পারলে রাগ করবেন। ম্যানেজার হয়ে জন্মেছেন, বসের রাগ তো সহ্য করতেই হবে। ভিখিরি হয়ে জন্মালে কারোর ধার ধারতে হতো না। বেঁচে থাকছেন যাদের দয়ার ওপর, তাদের সমীহ করতে হচ্ছে না। ইন্টারেস্টিং না? ম্যানেজার জবাব দিল না, দুঃখিত চোখে তাকিয়ে রইল। বেচারার জন্যে আমার মায়া লাগছে, কিন্তু কিছু করার নেই। নিতুর সঙ্গে দেখা করতে যাবার সময় হয়নি, নিতুকে অপেক্ষা করতে হবে। রূপার চিঠি এসেছে। কি অবহেলায় খামটা মেঝেতে পড়ে আছে। আরেকটু হলে চিঠির উপর পা দিয়ে দাঁড়াতাম। খাম খুলে দীর্ঘনিশ্বাস ফেললাম। এত বড় কাগজে একটি মাত্র লাইন, তুমি কেমন আছো? নাম সই করেনি, তারিখ দেয়নি। চিঠি কোত্থেকে লেখা তাও জানার উপায় নেই। শুধু একটি বাক্য, তুমি কেমন আছো। প্রশ্নবোধক চিহ্নটি সাদা কাগজে কি কোমল ভঙ্গিতেই না আঁকা হয়েছে। আমি দীর্ঘনিশ্বাস ফেললাম এবং সঙ্গে সঙ্গে মনে হলো রূপার আগের চিঠি পুরোটা পড়া হয়নি। কি লেখা ছিল সেই চিঠিতে? কোনোদিনও জানা যাবে না, কারণ চিঠি হারিয়ে ফেলেছি। নিতুকে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে। চিঠিটা নিতু পড়েছে। নিতুর কাছে যেতে হবে। যেতে ভরসা পাচ্ছি না, কারণ ইয়াদের খোঁজ পাচ্ছি না। সে তার আগের জায়গায় নেই। তুলসী মেয়েটি ছিল। সে কিছু জানে না, কিংবা জানলেও কিছু বলছে না। নিতুর ম্যানেজারও জানে না। নিতু যাদের ইয়াদের পেছনে লাগিয়ে রেখেছিল, তাদের ফাঁকি দিয়ে ইয়াদ শটকে পড়েছে। যে মানুষ ভোলোপাল্টে ঢাকার ভিক্ষুকদের সঙ্গে মিশে গেছে, তাকে খুঁজে বের করা খুব সহজ হবার কথা না। নিতু এবং তার আত্মীয় স্বজনরা সর্বশক্তি নিয়োগ করেছে। বিত্তবানদের শক্তি তুচ্ছ করার বিষয় নয়। এরা একদিন ইয়াদকে খুঁজে বের করবে। নিতু যখন তার সামনে এসে দাঁড়াবে, তখন ইয়াদকে মাথা নিচু করে তার সঙ্গেই যেতে হবে, কারণ নিতুর আছে ভালোবাসার প্রচণ্ড শক্তি। এই শক্তি অগ্রাহ্য করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি। এই ক্ষমতা তিনি শুধু তার কাছেই রেখে দিয়েছেন। ইয়াদ কোনো সমস্যা নয়, সমস্যা হল মোরশেদ। সেও উধাও হয়ে গেছে। মজনু মিয়ার ভাতের হোটেলে সে খেতে আসে না, পুরানো বাসায় যায় না। তার আত্মীয় স্বজনদের ঠিকানা জানি না। তবে সে তার আত্মীয় স্বজনদের কাছে যাবে, তাও মনে হয় না। সে একমাত্র এশার কাছেই যেতে পারে। কেন জানি মনে হচ্ছে তার কাছেও যায়নি। বড় শহরে হঠাৎ হঠাৎ কিছু লোকজন হারিয়ে যায়, কেউ তাদের কোনো খোঁজ দিতে পারে না। মোরশেদও কি হারিয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে? প্রকৃতি মানুষকে অনেক ক্ষমতা দিয়েছে, অদৃশ্য হবার ক্ষমতা দেয়নি। তবে মানুষের সেই অক্ষমতা প্রকৃতি পুষিয়ে দেবার ব্যবস্থাও করেছে। প্রকৃতি সেই সুযোগ করে দেয়। একদিন গেলাম এশাদের বাড়ি। এশা দরজা খুলে আনন্দিত গলায় বলল, আরে আপনি কেমন আছেন? ভালো আছি। ওই যে আপনি গেলেন, আর খোঁজ নেই। দাদিমা রোজ একবার জিজ্ঞেস করে লোকটা এসেছে, উনি কি আছেন? না, নেই। আমার কি ধারণা জানেন? আমার ধারণা আপনি খোঁজ খবর নিয়ে আসেন। যখন দাদিমা থাকে না, তখনই উপস্থিত হন। আসুন, ভেতরে আসুন। আজ এশাকে অনেক হাসি খুশি লাগছে। মনে হচ্ছে তার বয়সও কমে গেছে। উজ্জ্বল রঙের শাড়ি পরেছে, তবে আজও খালি পা। ওই দিন আপনি দাদিমাকে হাসপাতালে নিয়ে গেলেন। ওনার ওষুধপত্র লেগেছিল, আপনি কিনে দিলেন। দাদিমা ওই টাকা আপনাকে দিতে চাচ্ছেন। সেজন্যেই তিনি আপনাকে এত খোঁজ করছেন। আমি দাদিমাকে বললাম, তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ, টাকা দিলেও উনি নেবেন না। টাকা নেব না এই ধারণা আপনার কেন হলো? আপনাকে দেখে, আপনার কথাবার্তা শুনে মনে হয়েছে। আমি মানুষকে দেখে অনেক কিছু বুঝতে পারি। না, বুঝতে পারেন না। টাকা আমি নেব। সব মিলিয়ে ৪১ টাকা খরচ হয়েছে। আজ আমি টাকাটা নিতেই এসেছি। আপনি সত্যি বলছেন? হ্যাঁ। বসুন, টাকা নিয়ে আসছি। এশা টাকা নিয়ে এলো। আমি উঠে দাঁড়ালাম। এশা বলল, আপনি বসুন। আমি আবারও বসলাম। এশা বসল আমার সামনে। সহজ গলায় বলল, আপনার সঙ্গে আমার আর দেখা হবে না। আমি সামনের সপ্তাহে দেশের বাইরে চলে যাচ্ছি। আমেরিকার নিউজার্সিতে আমার মেজ ভাই থাকেন, ইমিগ্রেন্ট। তিনি আমার জন্যে গ্রিন কার্ডের ব্যবস্থা করেছেন। আমি তার কাছে চলে যাব। বাহ, ভালো তো। ভালো মন্দ জানি না। ভালো মন্দ নিয়ে মাথা ঘামাইনি। ভালো হবারই সম্ভাবনা। নতুন দেশে সম্পূর্ণ নতুন করে জীবন শুরু করতে পারবেন। এখানে থাকলে হঠাৎ হঠাৎ পুরানো স্মৃতি আপনাকে কষ্ট দেবে। হয়তো হঠাৎ একদিন মোরশেদের সঙ্গে পথে দেখা হল। আপনি কি বলবেন ভেবে পাচ্ছেন না, তিনিও ভেবে পাচ্ছেন না। কিংবা ধরুন খিলগাঁয়ে আপনাদের বাসার সামনে দিয়ে যাচ্ছেন।
হঠাৎ মনে হলো, আরে, এই বাড়ির বারান্দায় চেয়ার পেতে জোছনা রাতে দুজন বসে কত গল্প করেছি। এশা আমাকে থামিয়ে দিয়ে তীক্ষ্ণ গলায় বলল, এসব আমাকে কেন বলছেন? এমনি বলছি। শুনুন হিমু সাহেব, আপনি খুব সূক্ষ্মভাবে আমার মধ্যে এক ধরনের অপরাধ বোধ সৃষ্টির চেষ্টা করছেন। চেষ্টা করতে হবে কেন? আপনার ভেতর এমনিতেই কিছু অপরাধ বোধ আছে। দেশ ছেড়ে চলে যাবার পেছনেও এই অপরাধ বোধ কাজ করছে। সেটা নিশ্চয়ই দূষণীয় নয়। দূষণীয় মানুষকে পুরোপুরি ধ্বংস করার ক্ষমতা রাখে এমন কটি জিনিসের একটি হল অপরাধ বোধ। আপনি এই অপরাধ বোধ ঝেড়ে ফেলুন। কিভাবে ঝেড়ে ফেলব? দেশ ছেড়ে যাবার আগে মোর্শেদ সাহেবের সঙ্গে একটা সহজ সম্পর্ক তৈরি করুন। কথা বলুন, গল্প করুন। তার একটি চাকরির ব্যবস্থা করে দেয়া যায় কিনা দেখুন। চাকরি খোঁজার ব্যাপারে আমি আপনাকে সাহায্যও করতে পারি। কিছু ক্ষমতাবান মানুষের সঙ্গে আমার পরিচয় আছে। হিমু সাহেব, আপনি নিতান্তই আজে বাজে কথা বলছেন। আমি এর কোনোটি করব না। 11 তারিখ বেলা 3টায় আমার ফ্লাইট। আমি অসম্ভব ব্যস্ত। তাছাড়া ইচ্ছাও নেই। টিকিট কাটা হয়েছে? হ্যাঁ, মেজো ভাই টিকিট পাঠিয়েছেন। বাংলাদেশ বিমানের ফ্লাইট। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, এশা, আপনি কিন্তু যেতে পারবেন না। আপনাকে থাকতে হবে এই দেশেই। তার মানে আমি জানি না। আমি মাঝে মাঝে চোখের সামনে ভবিষ্যৎ দেখতে পাই। আমি স্পষ্ট দেখছি আপনি মোর্শেদ সাহেবের হাত ধরে বিরাট একটা আমগাছের নিচে দাঁড়িয়ে আছেন। আপনি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? ভয় দেখাচ্ছি না। কি ঘটবে তা আগেভাগে বলে দিচ্ছি। প্লিজ, আপনি এখন যান। আপনার সঙ্গে আমার কথা বলাই ভুল হয়েছে। শুনুন হিমু সাহেব, 11 তারিখ বেলা 3টায় আমার ফ্লাইট। আপনার কোনো ক্ষমতা নেই আমাকে আটকানোর। প্লিজ এখন যান। আর কখনো এখানে এসে আমাকে বিরক্ত করবেন না। আমাকে 2টা টেলিফোন করতে হবে। রিকশা নিয়ে তরঙ্গিনী স্টোরে উপস্থিত হলাম। নতুন ছেলেটা কঠিন চোখে তাকাচ্ছে। আমি বললাম, বল পয়েন্ট কিনতে এসেছি। এই নিন 10 টাকা। ছেলেটার কঠিন চোখে ভয়ের ছায়া পড়ল। সে আমাকে বুঝতে পারছে না বলেই ভয় পাচ্ছে। কয়েকদিন আগে এক ম্যানেজার সাহেবকে কলম কিনতে পাঠিয়েছিলাম। এসেছিল। ছেলেটা হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার চোখে ভয় আরও গাঢ় হচ্ছে। সেই কলমেও লেখা হচ্ছে না বলেই আরেকটা কেনার জন্যে আসা। ভাইজান, আপনার পরিচয় কি? আমার কোনো পরিচয় নেই। আমি কেউ না। আমি হলাম নোবডি। টেলিফোন ঠিক আছে? জি আছে। 2টা টেলিফোন করব। প্রথম টেলিফোন বাদলকে। বাদল চমকে উঠে চিৎকার করল, কে? হিমুদানা। হুঁ। কোত্থেকে টেলিফোন করছ? কোত্থেকে আবার? জেলখানা থেকে। জেলখানা থেকে টেলিফোন করতে দেয় না, তবে আমাকে দিয়েছে। জেলার সাহেব ব্যবস্থা করে দিয়েছেন। তা তো দেবেনি। তুমি চাইলে কে না বলবে তোমার কতদিনের জেল হয়েছে? 6 মাস। সে কি? বাবা যে বলল 1 বছর। 1 বছরেরই হয়েছিল। ভালো ব্যবহারের জন্যে মাফ পেয়েছি। তা হলে তোমার সঙ্গে আর মাত্র 3 মাস পর দেখা হবে। হ্যাঁ, আমার দারুণ লাগছে। গায়ে কাঁটা দিচ্ছে। তুই আমার একটা কাজ করে দে বাদল। একজন লোককে খুঁজে বের করে দে। তার নাম মোর্শেদ। কোথায় খুঁজব? কোথায় যে সে আছে বলা মুশকিল। তবে আমার মনে হয় 132 নম্বর খিলগাঁয় একতলা একটা বাড়ির সামনে সে গভীর রাতে একবার আসে। ওই বাড়ির সামনে ফাঁকা জায়গাটায় সে একটা আমগাছ দেখতে পায়। আসলে কোনো গাছ নেই, কিন্তু লোকটা দেখে। গাছটা দেখার জন্যেই সে প্রতিরাতে একবার সেখানে যাবে। আমার তাই ধারণা। বলো কি, ইন্টারেস্টিং ব্যাপার। জেল থেকে বের হয়ে তোকে সব গুছিয়ে বলবো। এখন তোর কাজ হচ্ছে ওই লোকটাকে বের করা এবং তাকে বলা সে যেন অবশ্যই 11 তারিখ বেলা 3টার আগেই এয়ারপোর্টে বসে থাকে। কেন হিমুদা, একজন মহিলা ওই সময় দেশ ছেড়ে যাবেন। লোকটার সঙ্গে মহিলার দেখা হওয়া উচিত। বলতে পারবি না? অবশ্যই পারব। শুধু যে পারব তা না, আমি নিজেও এয়ারপোর্ট যাব। তোকে যেতে হবে না, তুই শুধু খবরটা দে। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। মোর্শেদ সাহেবকে আমি নিজেও খুঁজে বের করতে পারতাম, কিন্তু আমার অন্য কাজ আছে। আমাকে যেতে হবে ইয়াদের সন্ধানে। নিতুর সঙ্গেও দেখা করতে হবে। ইয়াদের বাড়ি সব সময় আলোর আলোয় ঝলমল করে। সন্ধ্যার পর থেকেই এরা বোধহয় সব কটা বাতি জ্বালিয়ে রাখে। আজ ওদের বাড়ি অন্ধকার।
গেট থেকে গাড়ি বারান্দা পর্যন্ত রাস্তার দুপাশের বাতিগুলো পর্যন্ত নেভানো। শুধু বারান্দায় বাতি জ্বলছে। আমি গেটের দারোয়ানকে জিজ্ঞেস করলাম, কেউ নেই নাকি? আপা আছেন। কুকুর দুটা কোথায় টুটিফুটি? ওরা বান্ধা আছে। ভয় নাই, যান। ভয় নেই বললেই ভয় বেশি লাগে। আমি ভয়ে ভয়ে এগুচ্ছি। বারান্দায় বেতের চেয়ারে নিতুকে বসে থাকতে দেখলাম। আজ তার গায়ে সাদা রঙের শাড়ি। সাদা শাড়িতে নীল ফুলের সুতার কাজ। গায়ের চাদরটাও সাদা। সাদা রং মেয়েদের এত মানায় আজ প্রথম জানলাম। নিতু আমাকে দেখে উঠে এলো, সহজ গলায় বলল, আসুন। ভালো আছেন? হ্যাঁ, ভালো। এখানে বসবেন না ভেতরে যাবেন? বারান্দাই ভালো। হ্যাঁ, বারান্দাই ভালো। আপনি কি লক্ষ্য করেছেন বেশিরভাগ সময় আমি বারান্দায় বসে থাকি? আমি লক্ষ্য করেছি। আপনার তাড়া নেই তো? আপনার সঙ্গে অনেক কথা আছে। আমি চা দিতে বলি। টুটি ফুটিকে খাবার দিয়ে আসি। আমি খাবার না দিলে ওরা কিছু খায় না। নিতু উঠে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভেবেছিলাম নিতুকে খুব আপসেট দেখব, সেরকম মনে হচ্ছে না। আপসেট যদি হয়েও থাকে নিজেকে সামলে নিয়েছে। আমি লক্ষ্য করেছি ছোটখাটো ব্যাপারে যারা অস্থির হয়, বড় ব্যাপারগুলিতে তারা মোটামুটি ঠিক থাকে। ঘরে তৈরি সমুচা এবং পট ভর্তি চা। ট্রে নিতু নিয়ে এসেছে। এই কাজ সে কখনো করে না। খাবার আনার অন্য লোক আছে। সমুচাগুলি এইমাত্র ভাজা হয়েছে, খান। ভালো লাগবে। সঙ্গে টক দেব? না। টুটিফুটিকে খাবার দেয়া হয়েছে? দেয়া হয়েছে। ওরাও কি সমুচা খাচ্ছে? না, ওরা সেদ্ধ মাংস খাচ্ছে। দিনে ওরা একবারই হলুদ দিয়ে সেদ্ধ করা মাংস খায়। আমি সমুচা খেতে খেতে বললাম, বিলেতি কুকুর একবার খায়, কিন্তু দেশিগুলি সারাক্ষণ খায়, কিছু পেলেই খেয়ে ফেলে। ট্রেনিং দেয়া হয় না বলে সারাদিন খায়। ট্রেনিং দিলে ওরাও একবেলা খেত। চা ঢেলে দেব? দিন। নিতু চা ঢেলে কাপ এগিয়ে দিল। আমি লক্ষ্য করলাম সাদা শাড়ির সঙ্গে মিলিয়ে নিতু কানে মুক্তার দুল পড়েছে। মিষ্টি হয়েছে, হয়েছে। নিতু চেয়ারে সোজা হয়ে বসল। বড় করে নিঃশ্বাস নিল। মনে হচ্ছে সে এখন কঠিন কিছু কথা বলবে। আপনি গিয়েছিলেন ইয়াদের কাছে? জি। তাকে বলেছিলেন পাগলামি বন্ধ করে ঘরে ফিরে আসতে? না। আমিও তাই ভেবেছিলাম। আপনি তাকে দেখে খুব মজা পেয়েছেন। একজনকে শুধু কথায় ভুলিয়ে ভিখিরিদের সঙ্গে ভিড়িয়ে দেয়া তো সহজ কাজ না, কঠিন কাজ। সবাই পারে না। আপনি পারেন। আমি হাই তুলতে তুলতে বললাম, আমি ওকে কিছু বলিনি, কারণ বলার প্রয়োজন দেখিনি। কেন প্রয়োজন দেখেননি? ও ফিরে আসবে। ওর প্রতি আপনার ভালোবাসা প্রবল, সেই ভালোবাসা অগ্রাহ্য করার ক্ষমতা ওর নেই। বড় বড় কথা বলে আমাকে ভোলাতে চাচ্ছেন। না, যা সত্যি তাই বললাম। যা সত্যি তা আপনি কাউকে বলেন না, কারণ সত্যটা কি তা আপনি নিজেও জানেন না। আপনি বিভ্রম তৈরি করতে পারেন বলেই বিভ্রমের কথা বলেন। আমি খুব বিনীতভাবে আপনাকে একটা চিঠি লিখেছিলাম। আশা করেছিলাম আপনি আসবেন। আসেননি। ইয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছেন, জানাননি। ইয়াদকে আপনি কানে মন্ত্র দিয়েছেন, তাও আমার কারণে। তাকে বলেছেন যে দুজন লোক তার পেছনে লাগানো আছে, যেজন্যে সে ভোর রাতে সবার চোখে ধুলা দিয়ে পালিয়ে যায়। আমি কি ঠিক বলছি না? চুপ করে থাকবেন না, উত্তর দিন। আমি বললাম, একটা সিগারেট কি খেতে পারি? নিতু নরম গলায় বলল, অবশ্যই খেতে পারেন। আপনার বন্ধু গাঁজা খেয়ে মাঠে পড়েছিল, আপনি সিগারেট খাবেন না কেন? তবে ভাববেন না আপনাকে আমি সহজে ছেড়ে দেব। আপনাকে আমি কঠিন শাস্তি দেব। কি শাস্তি? আপনি তো ভবিষ্যৎ বলে বেড়ান, কাজেই আপনি নিজেই অনুমান করুন। দেখি আপনার অনুমান ঠিক হয় কি না। অনুমান করতে পারছি না। চা খাবেন আর এক কাপ? পটে চা আছে। না, আর খাব না। আমি এখন উঠব। আর আপনি দুশ্চিন্তা করবেন না। ইয়াদ চলে আসবে। সান্ত্বনার জন্যে ধন্যবাদ। নিতু হাসল। কিন্তু তার চোখ অসুস্থ মানুষের চোখের মতো ঝকঝক করছে। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। নিতু বলল, আপনাকে কি শাস্তি দেব তা না বলেই চলে যাচ্ছেন যে? অনুমান করতে পারছেন না? না, একটু চেষ্টা করুন। চেষ্টা করলেই পারবেন। পারছি না। আচ্ছা যান। নিতু উঠে দাঁড়াল। আমি গেটের দিকে এগুচ্ছি এবং ভয় পাচ্ছি, অকারণ তীব্র ভয়। মনে হচ্ছে শরীর ভারী হয়ে এসেছে, ঠিকমতো পা ফেলতে পারছি না। গেটের প্রায় কাছাকাছি চলে যাবার পর বুঝতে পারলাম নিতু কি শাস্তি দিতে যাচ্ছে। একবার ইচ্ছা করল চেঁচিয়ে বলি, না নিতু, না,
তার সময় পাওয়া গেল না, টুটি-ফুটি উল্কার মতো ছুটে এলো। মাটিতে পড়ে যাবার আগে এক ঝলক দেখলাম, বারান্দায় আঙুল উঁচিয়ে নিতু দাঁড়িয়ে আছে। ধবধবে সাদা পোশাকে তাকে দেখাচ্ছে দেবী প্রতিমার মতো। নিতু হিস হিস করে বলল, কিল হিম, কিল হিম। আমি বাস করছি অন্ধকারে এবং আলোয়, চেতা এবং অবচেতন জগতের মাঝামাঝি। টুয়াইলাইট জোন, আমার চারপাশের জগৎ অস্পষ্ট। আমি কি বেঁচে আছি? আমাকে ঘিরে অনেক লোকের ভিড়। এটা কি কোনো হাসপাতাল? আমার কোনো ক্ষুধাবোধ নেই, কিন্তু প্রবল তৃষ্ণা। পানি পানি বলে চিৎকার করতে ইচ্ছা করছে, চিৎকার করতে পারছি না। স্বপ্ন ও সত্য একাকার হয়ে গেছে। বাস্তব এবং কল্পনা পাশাপাশি হাত ধরাধরি করে এগুচ্ছে। আমি এদের আলাদা করতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। মোটা গম্ভীর স্বরে একজন কেউ বলছেন, হিমু সাহেব, হিমু সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জবাব দেবার দরকার নেই, জবাব দেবার চেষ্টা করবেন না। শুধু একটু আঙুল নাড়ানোর চেষ্টা করুন। আমি আপনার ডাক্তার। আপনি যদি আমার কথা শুনতে পান, তাহলে পায়ের আঙুল নাড়ানোর চেষ্টা করুন। আমি প্রাণপণে পায়ের আঙুল নাড়াতে চেষ্টা করি। পারি কি পারি না বুঝতে পারি না। মোটা গলার ডাক্তার সাহেবের কথাও শুনতে পাই না। আশেপাশে সব শব্দ অস্পষ্ট হয়ে আসে, তখন গভীর কোনো নৈঃশব্দ থেকে আমার বাবার গলা শুনতে পাই। খোকা, খোকা, আমার কথা শুনতে পাচ্ছিস? শুনতে পেলে আঙুল ফাঙুল নাড়াতে হবে না, মনে মনে বল শুনতে পাচ্ছি। তাহলেই আমি বুঝব শুনতে পাচ্ছিস। খোকা। পাচ্ছি। তুমি আমাকে খোকা ডাকছ কেন? তুমি তো নাম দিলে হিমালয়। তোর মা খোকা ডাকত, এই জন্যে ডাকছি। শোন খোকা, তোর অবস্থা তো কাহিল, টুটি-ফুটি তোর পেটের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে ফেলেছে। আমি অবশ্য খুব খুশি। তুমি খুশি? খুব খুশি। মহাপুরুষ হবার একটি ট্রেনিং বাকি ছিল, তীব্র শারীরিক যন্ত্রণার ট্রেনিং। সেটি হচ্ছে, আমি কি মারা যাচ্ছি? 50-50 বলা মুশকিল। 50-50 চান্স, এটাও ভালো হলো চান্সের দীর্ঘদিন থাকার দরকার আছে। এ এক অসাধারণ অভিজ্ঞতা। বাবা, তুমি কি সত্যি আমার সঙ্গে কথা বলছ, না এসব আমার মনের কল্পনা? এটাও বলা মুশকিল। 50-50 চান্স, শতকরা 50% সম্ভাবনা পুরোটি তোর অসুস্থ থাকার কল্পনা। আবার 50% সম্ভাবনা আমি কথা বলছি তোর সঙ্গে। বেশিক্ষণ কথা বলতে পারব না খোকা, ওরা তোকে মরফিয়া দিচ্ছে। তুই এখন ঘুমিয়ে পড়বি। আজ কি বার বাবা? কত তারিখ জানি না, তোরও জানার দরকার নেই। আমি এবং তুই, আমরা দুজনই এখন বাস করছি সময়হীন জগতে। এই জগৎটা অদ্ভুত খোকা, ভারী অদ্ভুত। এই জগতে সময় বলে কিছু নেই, আলো নেই, অন্ধকার নেই, কিছুই নেই। আমার তারিখ জানার খুব দরকার। 11 তারিখ এশা চলে যাবে। মোর্শেদ সাহেবের এয়ারপোর্টে যাবার কথা। উনি কি গেছেন? এশা কি তার সঙ্গে ফিরে এসেছে? তুই কি চাস সে ফিরে আসুক? চাই। তা হলে ফিরে এসেছে। সময়হীন জগতের মজা হচ্ছে, এই জগতের বাসিন্দারা যা চায় তাই হয়। সমস্যা হচ্ছে এই জগতের কেউ কিছু চায় না। হিমু সাহেব, হিমু সাহেব, আমি আপনার ডাক্তার। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পেলে পায়ের আঙুল নাড়ান। গুড, ভেরি গুড। দেখি, এবার হাতের আঙুল নাড়ান। কষ্ট হলেও চেষ্টা করুন। আপনি পারবেন। আপনি অবশ্যই পারবেন। ভেঙে পড়লে চলবে না। আপনাকে মনে জোর রাখতে হবে, সাহস রাখতে হবে। একসময় আমার জ্ঞান ফেরে। ডাক্তার চোখের বাঁধন খুলে দেন। আমি অবাক হয়ে চারপাশের অসহ্য সুন্দর পৃথিবীকে দেখি। ফিনাইলের গন্ধভরা হাসপাতালের ঘরটাকে ইন্দ্রপুরীর মতো লাগে। মায়াময় একটি মুখ এগিয়ে আসে আমার দিকে। ছোট মামা, আমাকে কি চিনতে পারছেন? আমি মোর্শেদ। চিনতে পারছেন? পারছি। এশা কোথায়? ও বারান্দায় আছে। ভেতরে আসতে লজ্জা পাচ্ছে। ওকে কি ডাকব? না, ডাকার দরকার নেই। আপনি কথা বলবেন না ছোট মামা? আপনার কথা বলা নিষেধ। আমি কথা বলি না। চোখ বন্ধ করে ফেলি। আবারও তলিয়ে যাই গভীর ঘুমে। ঘুমের ভেতরই একটা বিশাল আমগাছ দেখতে পাই। সেই গাছের পাতায় ফোঁটা ফোঁটা জোছনা বৃষ্টির মতো ঝরে পড়ছে। হাত ধরাধরি করে দুজন হাঁটছে গাছের নিচে। মানব ও মানবী। কারা এরা? কি ওদের পরিচয়? দুজনকেই খুব পরিচিত মনে হয়। কোথায় যেন দেখেছি, আবার মনে হয় না তো এদের তো কোনোদিন দেখিনি। অনেক দূর থেকে চাপা হাসির শব্দ ভেসে আসে। আমি চমকে উঠে বলি, কে আপনি? কে? ভারী গম্ভীর গলায় উত্তর আসে, আমি কেউ না, আই এম নোবডি।